আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আপনার জমির দলিল আছে, আপনি জমি দখলে আছেন, কিন্তু আপনার জমির নামজারি অন্য একজনের নামে হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? কিভাবে সেই নামজারি ফেরত ফেরত নিয়ে আসবেন? এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে যে বিষয় সে বিষয়টি গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমাদের সমাজে দেখা যায় যে জমি দলিল করে জমির দলিল মূলে দখল বুঝে নিয়ে সেই জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে, কিন্তু এক সময় যে দেখা যায় যে আপনি খাজনা দিতে গেছেন, খাজনা নিচ্ছে না, এবং পরবর্তীতে জানা গেল যে এই জমি আপনার যেটি সেই জমির নামজারি অন্য আরেকজনের নামে হয়ে গেছে। এগুলি হওয়ার কিন্তু অনেক কারণ থাকে। সেই কারণের মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে আমরা যারা জমির মালিকানা পেয়ে থাকি সম্পত্তি ক্রয় করার সময় এই জমির মালিকরা কিন্তু অনেক সময় নেগলিজেন্সি করে, অবহেলা করে, যার কারণে এই সমস্ত ঘটনা কিন্তু ঘটে থাকে। তো নামজারি যে বিষয়টি সে বিষয়টি নিয়ে প্রথমে অল্প একটু কথা বলে নেই যে নামজারি কেন করি, এই খারিজটা কেন করি, খারিজ না করলে কি সমস্যা হতে পারে। খারিজ হচ্ছে এমন একটি বিষয়, এটি একটি খতিয়ান, অর্থাৎ আমাদের রেকর্ড খতিয়ান যেমন, এই নামজারি খতিয়ানটিও কিন্তু সেরকম। কারণ সরকার সব সময় চায় তার যে প্রাপ্তি সেই প্রাপ্তি বুঝে নেওয়ার জন্য। আরো একটি চায় যে এই সম্পত্তি কার কাছে আছে। তাহলে আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন এই সম্পত্তি আদিকাল থেকে কিন্তু আপনার পূর্বপুরুষের ছিল না। এই সম্পত্তি আপনি ক্রয় করেছেন বা পূর্বপুরুষের কাছ থেকে যদি পেয়েও থাকেন, তাহলে এই সম্পত্তির মালিক কিন্তু আপনি না, মালিক অন্য কেউ ছিল, তার কাছ থেকে সম্পত্তি হস্তান্তরিত হয়ে আপনার কাছে আসছে। এখন এইখানে যে বিষয়টি সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে সাব রেজিস্ট্রার অফিস থেকে যখন একটি দলিল হয়ে যায় সেই দলিলটি সাব রেজিস্ট্রার অফিস পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ থাকে, এবং এই সাব রেজিস্ট্রার অফিসের যে বালাম বই সেই বালাম বইতে এন্ট্রি করা থাকে। সাব রেজিস্ট্রার অফিস কিন্তু আইন ও বিচার আইন মন্ত্রণালয়ের আন্ডারে, এবং এটি আইন মন্ত্রণালয় কিন্তু সাব রেজিস্ট্রার অফিস কন্ট্রোল করে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে কিন্তু সাব রেজিস্ট্রার অফিস নিয়ন্ত্রিত এখনো পর্যন্ত হচ্ছে না। তবে যেটি শোনা যাচ্ছে যে সাব রেজিস্ট্রার অফিসও এক ছাতার নিচে চলে যাবে, অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে চলে যাবে। যখন যাবে তখন দেখা যাবে, কিন্তু বর্তমান পর্যন্ত আইন মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু এটি রয়েছে। এখন আপনি যখন মালিকানা অর্জন করলেন, সাব রেজিস্ট্রার অফিস জানলো যে আপনি একজন নতুন মালিক হয়েছেন, কিন্তু ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগগুলি, ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, তারপরে মনে করেন যে ডিসি অফিস, বিভাগীয় কমিশনারের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব, এই সকল অফিসে আপনার কিন্তু কোনো নাম নেই। তো আপনার যখন নাম নেই সেই পূর্বের মালিকের নাম কিন্তু রয়ে গেছে। এখানে বড় একটা সুযোগ কিন্তু থেকে যায়। তো আপনি যখন সম্পত্তি ক্রয় করে চুপচাপ বসে থাকবেন, তখন যে সকল মালিকরা প্রতারক, যে সমস্ত মালিকরা সব সময় মানুষের সাথে প্রতারণা করে, তন্ত্রকতা করে, এই সকল ব্যক্তিরা যখন জানে যে আপনার সম্পত্তি আপনি ক্রয় করেছেন, বসবাস করতেছেন, কিন্তু অদ্য পর্যন্ত সেই সম্পত্তির আপনি খাজনা দিচ্ছেন না, বা আপনি সেই সম্পত্তি নামজারি করেন নাই, সরকার আপনার কাছ থেকে প্রাপ্তি যে অংশ সেটি পাচ্ছে না, তখন কিন্তু ওই যে মালিক সেই মালিক কি করে এই সম্পত্তিটা আবার আর একজনের কাছে বিক্রি করে দেয় গোপনে। তো বিক্রি করে দেওয়ার ফলে সেই ব্যক্তি বিকৃত সম্পত্তি তিনি সেই দলিল নিয়ে সাথে সাথে নামজারি করে নিল, অথচ আপনি কিন্তু ঘুমায় আছেন, আপনি কিন্তু নামজারি করেন নাই। তা পরবর্তীতে যখন 1 বছর 2 বছর পরে আপনি নামজারি করার জন্য গেলেন, যাই দেখলেন যে আপনার নামজারি বন্ধ হয়ে গেছে এবং আপনার এই সম্পত্তি আর একজনের নামে দলিল হয়ে গেছে। এই যে একটি চরম একটি মনে করেন বিপদ, এই বিপদ থেকে উদ্ধার করতে হলে আপনার এই ভিডিওটা 100% দেখতে হবে। কারণ সরকার খতিয়ান তৈরি করে জমি কার কাছে আছে, কি পরিমাণ সম্পত্তি আছে, ওই সম্পত্তি থেকে কি পরিমাণ খাজনা আসবে। তো আপনি পূর্বের মালিকের কাছ থেকে নাম পরিবর্তন করে আপনার নামে যতটুক সম্পত্তি ক্রয় করেছেন অতটুক সম্পত্তি ভূমি অফিসে এন্ট্রি করে আপনার নামে যে খতিয়ানটি দেবে সেটি হচ্ছে নামজারি খতিয়ান। এই কাজটুক করার পরে কিন্তু আর প্রতারণা করার কোনো সুযোগ থাকে না। এগুলো একটি পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে যে আপনার সম্পত্তি সবকিছু ঠিক আছে,
আপনিও বসবাস করতেছেন, কিন্তু জরিপকারকরা যখন জরিপ করতে আসছে তখন আপনি হয়তোবা বাড়িতে ছিলেন না, বা আপনার জমিতে দখলে ছিলেন, বা অন্য কেউ দখলে ছিল, তাদের নামে সরাসরি রেকর্ড করে নিয়ে সেই রেকর্ডের বুনিয়াদে তারা নামজারি করে নিয়েছে। এরকম হতে পারে। আবার অনেক সময় উদ্দেশ্য প্রণোদিত ভাবেও কিন্তু হয়ে থাকে, জরিপকারকদের ভুলের কারণে হয়ে থাকে। জরিপকারকরা যে কোনো কিছুর বিনিময়ে তারা তঞ্চকতা করে করে দেয়। তো যাই হোক, এক কথায় আপনার এই যে আপনার নামজারি, এই নামজারিটা সরাসরি অন্যের নামে যখন হয়ে যাবে, তখন আপনাকে কিন্তু সরাসরি এসিল্যান্ড অফিসে গিয়ে, আপনি যখন খাজনা দিতে পারবেন না তখন আপনাকে কিন্তু এসিল্যান্ড অফিসে গিয়ে, অর্থাৎ সহকারী কমিশনার ভূমি, সেই অফিসে গিয়ে আপনাকে খোঁজ নিতে হবে। খোঁজ নিয়ে যখন দেখবেন যে তহসিলদার আপনার খাজনা নিচ্ছে না, বা আপনি ক্যাশলেস পদ্ধতিতে খাজনা দিলে অনলাইনেও খাজনা নিচ্ছে না, তখন এসিল্যান্ডের সাথে অফিস থেকে আপনি এই যে মানে আপনার নামে যে নামজারিটি হয়নি, সেই কেসের নথিটা কিন্তু আপনার তুলতে হবে। এবং এই কেসের নথিটা যখন আপনি তুলবেন, তখন সেখানে বিস্তারিত ভাবে কিন্তু আপনার উল্লেখ করা থাকবে। প্রয়োজনে আপনি এসিল্যান্ড অফিসের যে ক্লার্ক থাকে, করণিক, অথবা সেখানে যারা সহকারী থাকে, তাদের সাথে আপনি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন, কোন কারণে আপনার এই নামজারিটি অন্যের নামে হলো। তা আশা গেল, ধরা গেল যে আপনার এই যে আমি যে কটা পদ্ধতি বললাম, যে কোনো একটা পদ্ধতির মধ্যে আপনি আটকা পড়ে গেছেন। তাহলে কি করতে হবে জানেন? আপনি সরাসরি আপনার যে মালিকানার কাগজপত্র আছে, আপনি জমি ক্রয় করেছেন, আপনার সেই দলিল আছে, বায়া দলিল আছে, এবং প্রত্যেকটি খতিয়ানের যে মালিকানার চেইন, সে ধারাবাহিকভাবে সেটি আছে, আপনি পরিপাটি ভাবে আছেন যে এই সম্পত্তির মালিক আপনি। তাহলে এই সকল কাগজপত্র দিয়ে আপনি সহকারী ভূমিতে একটি মিসকেস করবেন। তো মিসকেস করার পরে সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড উভয় পক্ষকে তলব করবেন, তলব করে একটি শুনানি করবেন। সেই শুনানিতে আপনাদের সেখানে হাজির হতে হবে। হাজির হওয়ার পরে দেখা গেল আপনার পক্ষে রায় আসলো না, ধরে নিলাম যদি রায় আসে তাহলে তো আপনার নামে নামজারি হয়ে যাবে, আপনার কাগজপত্র যদি ঠিক থাকে। আর যদি কোনো কিন্তু থাকে, কোনো সমস্যা থাকে, আপনার নামে যে কোনো কারণে এসিল্যান্ড অফিস থেকে নামজারিটি করে দিল না, যেদিন আপনার নামজারিটি করে দিল না, খারিজ করে দিল, সেই দিন থেকে 30 দিনের মধ্যে আপনি সরাসরি এডিএম কোর্টে, আপনি একজন আইনজীবী দিয়ে আপনি এডিএম কোর্টে আপনি আবেদন করতে পারেন। এডিএম কোর্ট কর্তৃক যদি ফয়সালা দিয়ে দেয়, তাহলে আপনি আপনার ওই সেই ফয়সালার কাগজ নিয়ে আপনি এসিল্যান্ড অফিসে গেলে আপনার নামে নামজারি করে দেবে। ধরে নিলাম এডিএম কোর্ট আপনাকে ফয়সালা দেয় নাই, যদি না দেয় তাহলে আপনি 60 দিনের ভিতরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব, তার বরাবরে আপনি সেখানে দেয় কিন্তু আপনি এই এডিএম কোর্টের যে রেজাল্ট সেটি দিয়ে ওখানে আপনি সরাসরি আবেদন করুন। এডিএম কোর্ট থেকে ফয়সালা দিয়ে দিলে দ্যাটস এনাফ, আপনি সরাসরি এসিল্যান্ড অফিসে গিয়ে নামজারি করে নেবেন। সেখান থেকেও যদি আপনার নেগেটিভ আসে, তাহলে আপনি 90 দিনের ভিতরে সরাসরি ভূমি আপিলের ডিভিশনে আপনি আবেদন করবেন। ভূমি আপিলের ডিভিশনে ঠিক আমি যেভাবে বলেছি সেই কাগজপত্রগুলি নিয়ে আপনি যখন যাবেন, সেখানেও দুই পক্ষকে শুনানি করবে, প্রত্যেকটা ব্রাঞ্চে দুই পক্ষকে শুনানি করবে, যার কাগজপত্র সঠিক আছে তার পক্ষে রায় আসবে। তারপরে আপনি হাইকোর্টে কিন্তু রিট পিটিশনও করতে পারবেন। তো এইভাবে আপনাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি নামজারি যখন অন্যের নামে হয়ে যায়, তখন সর্বপ্রথম নিজের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলি হাতিয়ে দেখতে হয় যে আমার কোন ডকুমেন্টস গুলির মধ্যে ভুল আছে। ফায়ার ইজ মাই ফল্ট। আমার যে ফল্ট গুলি, সেই ফল্ট গুলি কিন্তু আপনাকে সামনে তুলে ধরতে হবে। তো আপনি দেখলেন যে আপনার সিএস খতিয়ান থেকে হালনাগাদ পর্যন্ত প্রত্যেকটি খতিয়ান ঠিক আছে, এবং আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার দলিল, বায়া দলিল সব ঠিক আছে, দাগ, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার সব ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়ে গেছে, তাহলে আশা করি সর্বপ্রথম মিসকেস করার সাথে সাথে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে উভয়কে যখন এসিল্যান্ড ডেকে নেবে, তখন দেখবেন যে আপনার নামে জাজমেন্ট চলে আসছে। এই জাজমেন্টের ফলে আপনার সেই নামজারি আপনার নামে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।